তাহলে গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখবো যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তাহলে আমরা যদি এখানে একটু লিখি, গাণিতিক গড়, লেখা একটু বুঝতে কষ্ট হবে, তোমরা ভাষাটা শুনবা মনে ঢুকতে, তাহলে লেখা দেখলে বুঝতে পারবা। গাণিতিক গড় নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তাহলে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তাহলে আমরা এখন বই থেকে একটু দেখি যদি, তাহলে এই হচ্ছে সেই সারণীটা। সারণীতে আমার দেখো বইয়ে কি দেয়া আছে, শ্রেণীব্যক্তি দেয়া আছে এবং হচ্ছে গণসংখ্যা দেয়া আছে। বইয়ে দেয়া আছে আমাদের শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তাহলে আমরা এই প্রথমে লিখবো শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তির পরে যদি গড় নির্ণয় করতে হয় তাহলে আমার শ্রেণীর মধ্যমানটা লাগবে। মধ্যমান কেমনে বের করে সেটা আমরা বলবো। শ্রেণীব্যক্তির পরে একটা ঘর বানাবো আমরা, সেই ঘরে লিখবো শ্রেণীর মধ্যমান। মধ্যমানের পরে লিখবো গণসংখ্যা। আচ্ছা, তাহলে শ্রেণীব্যক্তি তো বইয়ে দেয়াই আছে, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, এটা আমরা এখানে লিখে ফেললাম শ্রেণীব্যক্তি যেভাবে দেয়া আছে। মধ্যমানের ঘর লেখা এখানে খালি রেখা আমরা চলে গেলাম গণসংখ্যাতে। গণসংখ্যা তারা এখানে দেয়া আছে, 25 থেকে 34 এর জন্য 5, 35 থেকে 44 এর জন্য 10, 45 থেকে 54 এর জন্য 15, আমরা ওইভাবে লিখলাম। এই 5, 10 এভাবে লিখলাম। এখন শ্রেণী মধ্যমানটা আমরা কেমনে বের করব? মধ্যমান বের করা, এই যে দেখো এটাকে বলা হচ্ছে শ্রেণী পরিসর। শ্রেণী পরিসরে দুইটা মান থাকে, 25 এটা হচ্ছে নিম্নমান, আর 34 এটা হচ্ছে ঊর্ধ্বমান। এটা ছোট, ছোটটা হচ্ছে নিম্নমান, আর এটা বড়, বড়টা হচ্ছে ঊর্ধ্বমান। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। তাহলে 25 আর 34 যোগ করলে কত হয়? 25 আর 34 না, 5 4 9, 3 2 5, 59। 59কে 2 দিয়ে ভাগ করলে 29.5, এই হচ্ছে আমাদের 29.5। শ্রেণীর মধ্যমানকে প্রকাশ করবা এক্স আই দিয়ে, এইভাবে এক্স লিখে তার নিচে ছোট্ট করে একটা আই দিয়ে দিবা, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে 25 আর 34 পাইলাম। এখন এইখান থেকে এটার পার্থক্য কত ছিল? 10। 25 থেকে 34 শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে এখানে প্রত্যেকটার সাথে 10 যোগ করে করে যায় থাকবা, মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 29.5 হবে। এই দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে তখন 49.5 হবে। অথবা দেখো এই 29.5 এর সাথে 10 যোগ করলে এটা পাওয়া যায়, এটার সাথে 10 যোগ করলে আবার এটা পাওয়া যায়, এটার সাথে 10 যোগ করলে এটা পাওয়া যায়, এটার সাথে 10 যোগ করলে এটা পাওয়া যায়, এইভাবে এটা। তাহলে এটার সাথে 10 যোগ করে করে আসলেও হবে, আবার এই দুটারে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেও হবে, যে কোনো একভাবে করলেই হবে তোমাদের। গণসংখ্যা তো দেয়াই আছে আমাদের, গণসংখ্যাকে এখানে প্রকাশ করবে এফ আই দিয়ে। গণসংখ্যাকে প্রকাশ করতে হবে আমাদের এফ ছোট্ট করে আই। আচ্ছা, এরপরে আমরা একটা কলাম বাড়াবো দিতে, এই কলামে লিখবো এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এর সাথে এক্স আইটা গুণ করব। তাহলে আমি যদি প্রথমটার জন্য যদি দেখি, এফ আই এর মান হচ্ছে 5, ক্যালকুলেটর নাও সবাই, এফ আই এর মান হচ্ছে 5, আর এক্স আই এর মান হচ্ছে 29.5। এই 5 এর সাথে 29.5 গুণ করো, গুণ করে দেখবা হবে 147.5। 29.5 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমাদের হবে 147.5। ঠিক পরেরটাও এই 39.5 এর সাথে যদি তুমি 10 গুণ করো, এটা তো 10 মানে দশমিক এক ঘর ডানে চলে আসবে, 39.5 এর এক ঘর ডানে দশমিক আসলে 395, গুণ করলে 395। এটার সাথে এটা গুণ করে সবগুলো এরকম গুণ করবা। এখন এই গণসংখ্যার নিচে এখানে এন, এন মানে হচ্ছে এই সবগুলি যোগ করলে যত হয়, মানে এখানে কতটা গণসংখ্যা আছে। 5, 5 এর সাথে 2 যোগ করলে 15, 15 এর সাথে 15 যোগ করলে 30, 30 এর সাথে 20 যোগ করলে 50, 50 এর সাথে 30 যোগ করলে 80, 80 এর সাথে 16 যোগ করলে 96, 96 এর সাথে 4 যোগ করলে 100। এই ঘরের গণসংখ্যার ঘরের সবগুলি যোগ করে যেটা পাবা সেটা হচ্ছে এন। তাহলে এন এর মান হচ্ছে 100। এরপর হচ্ছে এফ আই ইন্টু এক্স আই, এটা তো করলাম। এখন এই 147.5, 395, 742, 1190, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, যোগ যোগ করলে যেটা পাবা সেটা হচ্ছে 6190। তাহলে এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এখানে চাইলে তুমি আরেকটু জিনিস এই ঘরটা একটু লিখতে পারো, 6100, এই ঘরটা একটু বড় করবা, তাহলে 6190 এর সামনে এইভাবে লিখে দিতে পারবো, সামেশন এফ আই ইন্টু এক্স আই।
সমান এখানে যেমন লিখছো n সমান, এখানে লিখবা সামেশন অফ এফ আই এক্স আই সমান 6190, না লিখলেও সমস্যা নেই। এই এফ আই সামেশন মানে বোঝায় যোগফল। এই সামেশন চিহ্নটার মানে হচ্ছে কি যোগফল। কার যোগফল? এফ আই আর এক্স আই এর যোগফল। এই যে একটা এফ আই এক্স আই, আরেকটা এফ আই এক্স আই, আরেকটা এফ আই এক্স আই, এই সবগুলি এফ আই এক্স আই এর যোগফল হচ্ছে এটা। ওকে, তাহলে এখন এটা চার্ট বানালাম। এরপরে গাণিতিক গড় নির্ণয় করব। গাণিতিক গড় নির্ণয় করার জন্য গাণিতিক সূত্র লাগবে। নির্ণয় গাণিতিক গড় সমান সূত্রটা কি? গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে, কোথায় লিখি আমি? আমি এখানে লিখি, মনে করো লিখবা নির্ণয় গাণিতিক গড়। এই যে এখানে লিখছে নির্ণয় গাণিতিক গড়, নির্ণয় গাণিতিক গড়, এটা লেখা সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিয়ে সূত্র লিখবা। সূত্র কি? বইয়ে যেভাবে দিচ্ছে সেভাবে লিখতে পারো, অথবা তুমি এইভাবে একটা দাগ দিয়ে ফেলতে পারো। দাগ দিয়ে উপরে লিখবা সামেশন এফ আই এক্স আই, আর নিচে হচ্ছে এন। উপরে সামেশন এফ আই এক্স আই আর নিচে হচ্ছে এন। সামেশন, এই যে সামেশন চিহ্নটা দিবা, সেই সামেশন চিহ্নর জায়গায় তুমি এখানে একটাই দিতে পারো। নিচে হচ্ছে তোমার শুরু হয়েছে এক থেকে, আই ইকুয়াল 1 থেকে কে পর্যন্ত এটা দেখাইতে পারো। এটা খুব একটা ম্যান্ডেটরি এরকম না। তাহলে এখন আমি যদি পরের লাইনে আসি, সামেশন অফ এফ আই এক্স এর মান আমার কত ছিল? এই দেখো, সামেশন অফ এফ আই এক্স এর মান ছিল আমাদের 6190, 6190, আর এন এর মান ছিল আমার 100। এটা ভাগ করলে 2 গড় পাবে, দশমিক চলে আসবে, 1 গড় 2 গড়, তাহলে আনসার হবে 61.90। তাহলে এইভাবে গাণিতিক গড় নির্ণয় করবো, একদম সহজ। তোমরা 7-8 হয়তো পড়ছো। প্রথমে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, আমি এইভাবে বসাবো, পরে শ্রেণী মধ্যমান লিখবো, শ্রেণীর মধ্যমানের ঘরটা আমি প্রথমে খালি রাখবো। এরপরে গণসংখ্যা, গণসংখ্যা আমাদের প্রশ্নেই দেয়া থাকবে, যে গণসংখ্যাটা দেয়া আছে এখানে, এই যে এই গণসংখ্যা আমরা যা দেয়া আছে এটা আমরা এখানে বসাবো। এরপরে শ্রেণীর মধ্যমানটা বের করবো। মধ্যমান কিভাবে বের করবো? এই নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই পেয়ে যাব। প্রথমে যেটা পাবো এটার সাথে আমার যে শ্রেণী ব্যক্তি আছে 10, এই শ্রেণী ব্যক্তি যোগ করে গেলে গেলে হয়ে যাবে, অথবা সবগুলির ক্ষেত্রে যোগ করে করে এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও পাওয়া যাবে। শ্রেণী মধ্যমানকে প্রকাশ করবো আমরা এক্স আই দিয়ে, গণসংখ্যাটাকে প্রকাশ করবো এফ আই দিয়ে। এরপরে ঘরটা লিখবো আমি এফ আই ইন্টু এক্স আই। তাহলে এফ আই 5, এক্স আই 19.5, এই দুটো গুণ করলে পাওয়া যায় 147.5। এই সবগুলি গণসংখ্যা যোগ করব, 5, 10, 15, 20, 30, 16, 4, এই সবগুলি যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এন। এটাকে এন কে প্রকাশ করে হলো 100। আর সবগুলি এফ আই এক্স আই যোগ করবো, 147.5, 2995, 742, 1190, 2085, 1275, 358, এই সবগুলি যোগ করে পাবো 6190। এটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই, এটা হচ্ছে 6190। তাহলে গাণিতিক গড় হচ্ছে, আমরা এইভাবে একটা টান দিয়ে দিব, টান দিয়ে উপরে লিখবো সামেশন অফ এফ আই এক্স আই, আর নিচে লিখবো এন। সামেশন অফ এফ আই এক্স এর মান হচ্ছে 6190, এন এর মান হচ্ছে 100, ভাগ করে দিলাম 61.9, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি পেলাম, কিন্তু আমাদের সংক্ষিপ্ত, সরি, আমরা পেলাম এটা গাণিতিক পদ্ধতিতে গাণিতিক গড়, কিন্তু গাণিতিক গড়ের চাইতে বেশি আসে হচ্ছে আমাদের সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিটা পরীক্ষায় বেশি আসে। তাহলে আমরা এখন সহজ পদ্ধতিটা একটু দেখবো, এটা পরীক্ষায় মাস্ট আসেই। ঠিক আছে, তোমাদের সময় এসএসসি পরীক্ষায় এবং সামনে টেস্ট পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিটাকে অনেক সময় সহজ পদ্ধতিও বলে। যেটা সংক্ষিপ্ত পদ্ধতি সেটাই কিন্তু সহজ পদ্ধতি, পেঁচ বাজায় না। হ্যাঁ, সহজ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি একই। শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতি। এই সহজ পদ্ধতির আরেক নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এই দেখো এখানে বলে দিচ্ছে, শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিটাই হলো সহজ পদ্ধতি, যাতে গড় নির্ণয়ের ধাপ সমূহ নিম্নরূপ। এই ধাপ আমার এখানে না পড়লেও কোনো সমস্যা নাই, এই ধাপ দিয়ে আমার কোনো অঙ্ক করার জন্য দরকারও নাই। ঠিক আছে, শ্রেণীর মধ্যমান বের করা, মধ্যমান বের করা যায়, মধ্যমান থেকে সুবিধাজনক পূর্ণ মানকে আনুমানিক গড় ধরে নিব, তারপর হচ্ছে সেখান থেকে আমরা একটা ধাপ বিচ্যুতি বের করব। যাই হোক, আমরা অঙ্ক করলে দেখবো। এখন দেখো, আচ্ছা, এর আগে একটু তোমাদের সাথে কথা বলি, 1 মিনিট। লিখা বোঝায় না, বুঝাই দিন। 9টা 14, কি আমার কথা বোঝা যাচ্ছে না? না বুঝলে মেসেজ দাও, সমস্যা নাই।
কে হাত তুলছো, কে মেসেজ দাও। তোমাদের মনে হয় আমি 1 মিনিটের জন্য আনমিউট করি, কিন্তু কেউ দরকার ছাড়া কথা বলো না। যারা শুধুমাত্র বুঝতেছো না তারাই কথা বলবা যে কি বুঝো নাই বা এরকম, আর যারা বুঝছো তারা কিছু বলার দরকার নাই। আমি আনমিউট। বোঝা যায়? আচ্ছা কেয়া মনে হয় একটু বুঝা। আচ্ছা কেয়াকে পরে আমি বুঝাই দিচ্ছি একটু, আবার সমস্যা নাই। বা পরে যে এখন যেটা পড়াবো এটা একটু দেখো, না বুঝলে আমাকে বললো, আবার সমস্যা নেই। আচ্ছা তোমরা যারা বুঝো নাই, তোমরা ক্লাস শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিবা। যারা যারা বুঝো নাই হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিবা, বুঝি নাই এখন না, ক্লাস শেষ হয়ে গেলে। যারা ক্লাসটা বুঝতে পারো না পুরোপুরি, হোয়াটসঅ্যাপে ক্লাস শেষ হয়ে গেলে আমাকে একটা মেসেজ দিবা যে স্যার বুঝি নাই। আর যারা আছে ক্লাসে অ্যাটেন্ড করছো, ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে স্যার আমি ক্লাসে ছিলাম না। ক্লাসে ছিলাম লিখতে হবে না, জাস্ট নাম লিখবা, রোল নাম্বার লিখবা, তাহলেই হবে। ক্লাস 9, রুল 10, নাম করিম, জাস্ট 3 লাইন। এখন এখন মেসেজ দিতে হবে না, ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে সবাই এই মেসেজটা দিয়ে দিবা। আজকে যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো, ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিবা আর কি, নাম, রোল নাম্বার, ক্লাস, এই তিনটা কিছু লেখা। ঠিক আছে, আমরা আবার তাহলে তোমাদেরকে কি করে দেই, মিউট করে দেই। মিউট করে আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা একটু শিখি। ওকে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এইখানেও সেম আগের মতো দুইটা জিনিসই দেয়া থাকবে, একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আরেকটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ব্যবধান জিনিসটা কখনো তোমাকে সরাসরি শ্রেণী ব্যবধান বলে দিতে পারে, অথবা শ্রেণী ব্যবধান না বললে এইভাবে লিখে দিতে পারে, উৎপাদন খরচ, পরীক্ষার প্রাপ্ত নম্বর, এরকম যে কোনো কথায় থাকতে পারে। যখন তুমি এরকম দেখবা 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, এরকম যেখানে লেখা আছে, অর্থাৎ এত থেকে এত, ওইটাই তোমাকে বুঝতে হবে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখানে কি দিছে, কোন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। যেমন ধরো একটা শার্ট বানাবে, একটা শার্ট বানাইতে হলে প্রথমে কি করতে হয়? শার্ট বানাইতে হলে প্রথমে হচ্ছে শার্টের জন্য একটা সুতা কালেক্ট করতে হয় ফার্স্ট, তাহলে এরপর হচ্ছে বুতাম কালেক্ট করতে হয়, তারপরে তোমার ধরো হচ্ছে শার্ট বানানোর একটা সুতা, আবার শার্ট সেলাই করার আরেকটা সুতাও লাগে, তারপরে তোমার ধরো হচ্ছে শার্টের পেছনে যদি রিবন টিবন দেয় এইগুলি কালেক্ট করতে হয়। এখন মনে করো 2 টাকা থেকে 6 টাকা প্রথমে যেটা দিচ্ছে দেখো, এই যে 2 টাকা থেকে 6 টাকার মতো খরচ হইতে পারে, এটা ধরো বুতামে খরচ হয়। 6 টাকা থেকে 10 টাকা এরকম খরচ হতে পারে শার্ট সেলাই করার যে সুতা আছে সেটার মধ্যে। 10 টাকা থেকে 14 টাকা এটা হয়তো বা তোমার হচ্ছে অন্যান্য এরকম আর কি, বিভিন্ন জিনিসে এক একটা ধাপে এরকম খরচ হয় আর কি। এখন বলা হচ্ছে যে যেমন এখানে বুতাম লাগতেছে একটা, সুতা লাগতেছে 9টা, তারপরে এই জিনিসটা লাগতেছে মনে করো পেছনে রিবন লাগতেছে 21টা, কথার কথা ধরো আর কি। এখন বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো, ওই জিনিসটা বানাইতে গড়ে কত টাকা খরচ হয় আর কি। তাহলে আমরা একটু গড় খরচটা এখান থেকে নির্ণয় করব। তোমরা কি অনেকে ক্লাস থেকে লিভ করতেছো নাকি? কেউ কেউ না, না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতিতে নিচের আলোকে গড় নির্ণয় সারণী হবে নিম্নরূপ। আমরা এখান থেকে শুরু করব আর কি। তাহলে সেম আগের মতোই শ্রেণী ব্যক্তি যেটা, এটা আমরা লিখবো। আমি একটু আস্তে আস্তে বলি মনে হয়। শ্রেণী ব্যক্তিটা আমরা কোথায় পাবো? এই যে উৎপাদন খরচ যেটা আমরা বলছিলাম, এরকম যেরকম দেওয়া থাকবে 2 থেকে 6, 6 থেকে 10, এত থেকে এত, এরকম দেয়া থাকলেই সেটা শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি লেখা আমরা এই সোজা সব লিখে ফেললাম। দেখো সাধারণ পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য ঘর লাগে হচ্ছে 4টা, একটা শ্রেণী ব্যক্তি, একটা মধ্যমান, একটা গণসংখ্যা, এরপরে ছিল এই এফআই ইন্টু এক্সআই, এই 4টা ঘর লাগছিল আমরা আগের ম্যাথ করার সময়। আর যদি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে তাহলে ঘর লাগে 5টা।
এর মধ্যে এই তিনটা আমাদের সেম থাকবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি থেকে আমরা মধ্যমান বের করবো। আমরা একটু আগে দেখছিলাম মধ্যমানকে প্রকাশ করি আমরা কি দিয়ে, xi দিয়ে। তাহলে মধ্যমানটা কিভাবে বের করি বলছিলাম, এই দুইটা যোগ করতে হবে। 6 আর 2 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 10 আর 6 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 14 আর 10 যোগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, 14 আর 18 যোগ করলে হয় 32, 32কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16। এইভাবে আমরা 18 আর 22 যোগ করলে হয় 40, 40কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, 22 ছাব্বিশ এবার যোগ করে সবগুলো পেলাম 32। এখানে এ লিখছে, কেন লিখছে এটা আমি পরে বলতেছি। এরপর আসে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে প্রকাশ করে fi দিয়ে, মধ্যমানকে প্রকাশ করে xi দিয়ে। মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করে সবাই মেসেজে লিখো, থাক লিখতে হবে না, xi দিয়ে। আর গণসংখ্যাকে প্রকাশ করে হচ্ছে fi দিয়ে। তাহলে আচ্ছা, এখন এরপর আসা হচ্ছে ধাপ বিচ্যুতি। এই যে এ ধরলাম না আমরা, এটাকে কই থেকে ধরলাম? এই দেখো একটু উপরে যাও, রিডিংটা পড়ে আসো। এখানে এ হচ্ছে আনুমানিক গড়, এটা হচ্ছে আনুমানিক একটা গড়। তুমি এটা ধরে নিবা, এটা তোমার যে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরা হয়। এটা হচ্ছে তোমার একটা আইডিয়া যে গড়ে এত হইতে পারে। যেমন হচ্ছে আমি তোমাদের ক্লাসে গেলাম, তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার রেজাল্ট হলো, তোমরা একজনের পেপার আরেকজন জানো না, কে কত পাইছে কি জানো না, কিন্তু তোমরা সারা বছর যাবত তোমাদের ফ্রেন্ড সার্কেল দেখতেছো কে কেমন স্টুডেন্ট বা তোমরা কতটুকু কি, তোমাদের একটা আইডিয়া আছে। এখন তোমাদেরকে যদি বলি তোমরা ইংরেজিতে এভারেজে কত নাম্বার পাইতে পারো, বা তোমরা পরীক্ষা দিচ্ছ মনে করো এখনো রেজাল্ট হয় নাই, তোমাদেরকে যদি জিজ্ঞাই ইংরেজিতে এভারেজে কত নাম্বার পাইতে পারো, তখন তোমরা একটা আইডিয়া করে কি বলবা? 47 পাইতে পারি, 50 পাইতে পারি, 60 পাইতে পারি, এরকম একটা আইডিয়া করে কিন্তু বলবা। আইডিয়াটা যে 100% সত্য হবে এমন না, আইডিয়াটা সত্যও হইতে পারে, সত্যর কাছাকাছি হইতে পারে, আবার ভুলও হইতে পারে। তবে আমরা এমন ভাবে আইডিয়াটা করবো যেন আইডিয়াটা আমাদের সত্য হয় বা সত্যের কাছাকাছি হয় আর কি। মানে এখন মনে করো কুরবানির গরু কিনতে গেছো বাজারে, এখন এক লোকের গরু তুমি গরু কিনছেন, তুমি জিজ্ঞেস করলো হচ্ছে ভাই গরু কত দিয়ে কিনলেন, সে তোমার বললো আপনি অনুমান করেন তো, বেটা গরু কিনছে 2 লাখ টাকা দিয়ে, তুমি তারা বললা মনে হয় 40,000 টাকা দিয়ে কিনছেন, তখন মায়ের একটা মাটিতে পড়বে না, তাই না? বেচারা 2 লাখ টাকার একটা গরু কিনছে, তুমি সেটা বলতে যাই বলতে পারো ভাই 1,80,000। আরো যদি তোমার হচ্ছে আইডিয়া করার ক্ষমতা কম থাকে বলতে পারো 1.5 লাখ। আবার যদি বাজার তেমন একটা আইডিয়া না থাকে কেউ বলতে পারে 2.5 লাখ। সে কিনছে 2 লাখ দিয়ে, কেউ 1.5 লাখও বলতে পারে, কেউ 2.5 লাখও বলতে পারে, 1,80,000 বলতে পারে। এখন 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে তো কেউ আর আইডিয়া করে বলবে না এটা 20,000 টাকা দামের গরু, আবার এটাও বলবে না এটা 10 লাখ টাকা দামের গরু। এরকম আমাদের আইডিয়া করার একটা কমন সেন্স আমাদের থাকতে হবে যেন আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি। এখন এই যে দেখো মধ্যমান, যে মধ্যমানগুলি এখানে তোমাদের দেয়া আছে, 4 আছে, 8 আছে, 12 আছে, 16 আছে, 20 আছে, 24 আছে, 28 আছে, 32 আছে। এখন এইখানে তোমার কোন জিনিসটা দেখে কোনটাকে মনে হয় যে মোটামুটি এভারেজ একটা মান হতে পারে? প্রথমে যদি হচ্ছে আমরা এই সবগুলিকে যোগ করে ফেলি, 4 যোগ 8 কত হয়? 12, 12 যোগ 12 24 না, যোগ দাও 16, যোগ দাও 20, হচ্ছে 24, 28, 32। কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটাকে 8 দিয়ে ভাগ দাও, 8 দিয়ে ভাগ দিলে ভাগফল আসে 18। অর্থাৎ এই সবগুলির যোগ করে মোট 8টা ঘর আছে, 8 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 18। তাহলে দেখবা তুমি ওই 18-র কাছাকাছি কোনটা আছে, জাস্ট একটা রাফলি আইডিয়া। 18-র কাছাকাছি 16 আছে, 18-র কাছাকাছি 20 আছে, বা এই সবগুলি দেখলে মোটামুটি চোখের আন্দাজে মনে হয় 16 আনসার হইতে পারে, গড় হইতে পারে, অথবা 20 গড় হইতে পারে। তোমার এরকম যেটা মনে হইতে পারে যে আনুমানিক এটা গড় হইতে পারে বা মাঝামাঝি একটা সংখ্যা, ওইটাকে তুমি ধরবা হচ্ছে আনুমানিক একটা গড়। ওইটাকে ধরবো আমরা হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড়কে এ দিয়ে প্রকাশ করা হয়। ওইটার পাশে এরকম করে এ লিখবা। এখানে 20-এর পাশে না লেখা কেউ যদি 16-র পাশে লিখতা তাহলেও তার অঙ্ক হইতো, কেউ যদি 24-এর পাশে লিখতা তাহলেও তার অঙ্ক হইতো। 28-এর পাশে লিখলেও হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার অনুমান ওই যে মানে 1 লাখ টাকার গরুর এসে 3 লাখ টাকা দাম বলতেছে, এরকম হয়ে যেত আর কি। তবে এই 16 লিখলেও হবে, 20 লিখলেও হবে, 24 লিখলেও হবে, অর্থাৎ মাঝামাঝি একটা মান লিখবা যেন চোখের আন্দাজে বোঝা যায়। ওকে,
তাহলে আমরা এই এ লেখার ঘটনাটা বুঝতে পারছি সবাই। কেউ না বুঝে থাকলে একটা মেসেজ দাও ইয়েতে, এই যে মানে অনলাইনে মিটিং এর ইয়েতে একটা মেসেজ দাও যে বুঝি নাই। এ কিভাবে ধরবা এটা কেউ না বুঝে থাকলে একটা মেসেজ দাও। আচ্ছা, হুম, ওকে, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নাই। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? ওকে, সমস্যা নাই। দেখো, এই এ হচ্ছে মধ্যমানগুলি কোথায় থেকে পাবো আমরা? এই যে যে মধ্যমানগুলি আছে, এই মধ্যমানগুলি হচ্ছে আমরা পাবো আমাদের এই যে এখানে দেয়া আছে গণসংখ্যা, সরি, এই যে শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তিকে 2 আর 6 যোগ করলে হয় 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4, 10 আর 6 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। এরকম ভাবে সবগুলো তোমরা শ্রেণী মধ্যমানটা কিন্তু পেয়ে গেছো। এখন এই যতগুলি শ্রেণী মধ্যমান পাবা, এই শ্রেণী মধ্যমানের মধ্যে মাঝামাঝি যে সংখ্যাটা থাকবে সেটাকে এ ধরবা। মাঝামাঝি কিরকম? এখানে সবচেয়ে ছোট কে? 4। সবচেয়ে বড় কে? 32। তাহলে 4 এবং 32 এই দুটার মাঝামাঝি কে আছে? 8 আছে না, 8 তো 4-এর কাছাকাছি আছে, 32-এর কাছাকাছি নাই। 28 আছে না, 28 তো নাই, 28 32-এর কাছাকাছি আছে, 4-এর কাছাকাছি নাই। এমন একটা সংখ্যা ধরবা যেটা 4 থেকেও মোটামুটি কাছে, আবার 32 থেকেও কাছে। এখন যদি তুমি 16 ধরো, 16টা দেখো 4 থেকেও কাছে, আবার 32 থেকেও মোটামুটি কাছে। তাহলে আমি এখানে 16কে এ ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। আবার 16 না ধরে আমি যদি 20 ধরি, তাহলে 20টা দেখো 4 থেকে 1 গড় 2 গড় 3 গড় পরে, আবার 32 থেকে 1 গড় 2 গড় পরে, মানে 4 থেকেও মোটামুটি কাছে, 32 থেকেও মোটামুটি কাছে। একদম সমান হইতে হবে এমন না, মোটামুটি কাছে। দেখো 4 থেকে 20 কত বেশি? 4 থেকে 20 হচ্ছে 16 বেশি। আবার 32 থেকে 20 কত কম? 12 কম। মানে দুই দিক থেকেই মোটামুটি কাছাকাছি আছে 20টা। মানে 4 থেকেও খুব বেশি দূরে না, আবার 32 থেকেও খুব বেশি ছোট না। এরকম মাঝামাঝি যে জিনিসটা থাকবে ওইটাকে আমরা ধরবো এ। কেউ যদি এখানে 16টাকে এ ধরতা তারটাও কারেক্ট হইতো, কোনো সমস্যা নেই। অথবা 24কেও যদি এ ধরতা তাহলেও মোটামুটি কারেক্ট হইতো। এই এ ধরাটা যে 100% শুদ্ধ হইতে হবে এমন না, তোমার চোখের আন্দাজে যেটারে মনে হবে যে একটা মাঝামাঝি মান, এটাকে তুমি এ ধরবা। মনে করো তুমি হচ্ছে বাজার থেকে কিছু জিনিস কিনে আনা হয়েছে, ড্রেস কিনে আনা হয়েছে, মনে করো সবার তো প্রিয় জিনিস, হ্যাঁ, ড্রেস। কিছু ড্রেস মনে করো কিনে আনা হয়েছে। একটা ড্রেসের দাম 1000 টাকা, একটা ড্রেসের দাম 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 500 টাকা, বিভিন্ন দামের ড্রেস আছে ওইখানে। এখন তুমি চিন্তা করতেছো যে আমার আব্বার তো আসলে হচ্ছে যদি আমি বেশি দামের ড্রেসটা কিনি, এত বেশি টাকা তো আব্বার জন্য কষ্ট হয়ে যাবে। আবার চিন্তাছো আমি যদি একবারে কম দামের ড্রেসটা নেই এইখান থেকে, তাহলে মানুষজন তো আমার দেখে বলবে যে আসলে হচ্ছে ড্রেসটা সুন্দর হয়েছে না, বা খুব একটা মানে আমি কেমনে পরে যাবো, নিজের কাছে একটু খারাপ খারাপ লাগবে। তখন তুমি কি করবো? এমন একটা ড্রেস নেই যেটা দেখতেও মোটামুটি ভালো, আবার আব্বার উপরেও বেশি প্রেশার না পড়ে। তখন তুমি কি করবো? যে মাঝামাঝি দামের একটা ড্রেস কিন্তু নিবা। তোমার কাছে 500 টাকা দামের আছে, 5000 টাকা দামের আছে, তুমি দেখা গেলো 2000 টাকা দামের একটা বাছাই করলা। এইটাই হচ্ছে মধ্যমান। এখন তুমি 2000 বাছাই না করে 2500 বাছাই করতে পারতা, কোনো সমস্যা নাই। 2500 বাছাই না করে তুমি হচ্ছে 1500 বাছাই করতে পারতা, তাও সমস্যা নাই। কাজে এই যে মধ্যমান 20 যে তারা ধরছে, তোমাকে যে 20 ধরতে হবে এরকম কোনো কথা না। তুমি 16ও ধরতে পারো, 24ও ধরতে পারো, মাঝামাঝি একটাকে ধরলেই হইলো। এটা ভুল হইলেও কোনো সমস্যা নাই। এটা মানে জাস্ট আইডিয়া করে একটা ধরবা যে হচ্ছে 4 সবচেয়ে ছোট সংখ্যা, 32 সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এদের মাঝামাঝি কোনটা আছে? মাঝামাঝি আমি 16ও ধরতে পারি, 20ও ধরতে পারি। এখন বলো কেউ বুঝছো, বুঝার বাকি আছো কিনা? তাহলে আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। তোমরা যদি কেউ না বুঝে থাকো মেসেজ দিতে পারো আবার। তোমরা যারা মেসেজ দিছিলা আগে বুঝো নাই, তাদেরকে আমি একটু জিজ্ঞেস করে দেখি। হুম,
মৌমি বুঝছো? তারপর হচ্ছে তাননিম, জুবেল আহমেদ, ইমাদ, মেহজাবিন হিমি, ফরহাদ, রিফাতুল্লাহ সাগর, কেয়া, ফরহাদ, সানি, নুরি, সানি পুজো নাই না, নাদিরা পুজো নাই। ঠিক আছে, যারা বুঝছো ভালো, যারা বুঝো না তাদের জন্য আমি 30 সেকেন্ড আরেকবার একটু বলি। মনে করো এখানে অনেকগুলি সংখ্যা আছে, 4, 6, 10, 15, 20, 25, 30, 32, 35। এখন তোমারে বললাম এখান থেকে একটা সংখ্যা বাছাই করো যেই সংখ্যাটা এদের মাঝামাঝি একটা সংখ্যা হইতে পারে। শুনে মনোযোগ দিয়ে, এই সবগুলি সংখ্যা থেকে একটা সংখ্যা বাছাই করো যে সংখ্যাটা এদের মাঝামাঝি একটা সংখ্যা হইতে পারে। তখন কি কেউ 6 বাছাই করবা এদের মাঝামাঝি সংখ্যা হিসাবে? করবা না, কারণ 6 তো মাঝামাঝি নাই, 6 আছে একবারে 4-এর পাশাপাশি বা 4 থেকে মাত্র 2 বেশি। আবার কেউ কি 35 বাছাই করবা? 35ও বাছাই করবে না, কারণ 35 তো হচ্ছে একবারে শেষের সংখ্যা। 32 বাছাই করবা? 32ও করবা না, কারণ 32 হচ্ছে একেবারে শেষেরটার আগের সংখ্যা। তাহলে মাঝামাঝি সংখ্যা কোনটা? কেউ বলতে পারো স্যার মাঝামাঝি সংখ্যা হচ্ছে 20, তাহলে সে এই 20 কে বললে লিখবা এই। এখন আরেকজন বললো না স্যার 20 মনে হয় মাঝামাঝি সংখ্যা না, 25টা মনে হয় মাঝামাঝি সংখ্যা, তাহলে তুমি 25টাকে লিখবা এ। যে 20টাকে এ লিখছে সেও সঠিক, যে 25কে এ লিখছে সেও সঠিক। তোমার যেটাকে মন চাবে যে তোমার মাঝামাঝি সংখ্যা, তুমি ওইটা এ লেখা দিবা, শেষ। এটা নিয়ে আর কোনো সমস্যা করার মানে কোনো চিন্তা করার প্রয়োজন নাই যে হচ্ছে মাঝামাঝি হইলো কি হইলো না, একটু কম হয়ে গেলো না বেশি, কোনো দরকার নাই। তোমার যেটা মনে হবে যে এটা মাঝামাঝি সংখ্যা, তুমি ওইটা এ লেখা দিবা। এখানে আমার মনে হয়েছে 20 হচ্ছে মাঝামাঝি সংখ্যা, আমি 20কে লিখলাম এ। আরেকজনের মনে হয়েছে 25 মাঝামাঝি সংখ্যা, সে 25কে লিখছে এ। তাহলে আমারটাও কারেক্ট, তারটাও কারেক্ট। এখন এই যে এখানে যেটা আছে, এই লোকের কাছে মনে হয়েছে 20টা মাঝামাঝি একটা সংখ্যা, এই জন্য সে 20-এর লিখছে এ। তোমার কাছে যদি মনে হয় 16 মাঝামাঝি সংখ্যা, তুমি 16-এর লিখবা এ। এই হচ্ছে ব্যাপার। মনসুর চৌধুরী, আমি আগে একটা কোশ্চেন করেছিলাম, সেটার আনসার পাই নাই। কোন কোশ্চেনটা যেন? আচ্ছা, এটা মনে হয় তুমি একটা কোশ্চেন আগে করেছিলাম সামেশনের উপরে। কে আর ওয়ান দ্বারা কি বোঝানো হয়? ওয়ান দ্বারা হচ্ছে তোমার যে হচ্ছে মানে শুরুটা কত থেকে, 1 থেকে শুরু, আমাদের সবগুলিতে এখানে 1 দিয়ে থাকবে আমাদের। আর কে মানে হচ্ছে সর্বোচ্চ কতগুলি আছে, যেমন এখানে এন, এন এর মানটাই হচ্ছে কে, এখানে এন ছিল 100টা, মানে সর্বোচ্চ হচ্ছে 100টা। এটা না লিখলেও খুব একটা সমস্যা নাই। ওয়ান মানে হচ্ছে যেমন আমাদের এখানে মোট কতটা ঘর ছিল, 100টা ছিল, 100টা, এন এর মানে 100 পাইছিলাম, তাহলে এখানে কে মানে হচ্ছে 100, আর আই মানে হচ্ছে ইনিশিয়াল মানে শুরু, শুরু হচ্ছে 1। ওকে, তাহলে বুঝছো এখন মোটামুটি। কেউ যদি না বুঝে থাকো আমাকে আবার কোশ্চেন করবে, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই। এখন তাহলে এটাতে আগাই। শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা পেলাম। এরপরে আসা হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি দেখো, ধাপ বিচ্যুতি প্রকাশ করা হয় ইউআই দ্বারা। আগের অঙ্কে ইউআই দিয়ে কি আচ্ছা, আগেরটা ইউআই ছিল না তোমাদের, না এক্স আই এফ আই ছিল। ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। ইউআই এর একটা সুন্দর সূত্র দেয়া আছে, ইউআই সমান এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এইচ। এখানে এক্স আই কোনটা? এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে এই লাইনের জন্য, প্রথম লাইনের জন্য তুমি শ্রেণীর মধ্যমান কত? 4। বুঝো, প্রথম লাইনের জন্য শ্রেণীর মধ্যমান হচ্ছে 4।
তাহলে প্রথম লাইনের জন্য এই মানটা হবে, আমি বসাবো ইউআই সমান দেখলাম 4। পরে একটা বিয়োগ চিহ্ন আছে, আমি একটা বিয়োগ চিহ্ন দিলাম। পরে আছে এ, এ মানে তুমি যেটাকে হিসাবে ধরে নিয়েছিলে, আমি এই হিসাবে ধরে নিয়েছিলাম এখানে কাকে, 20 কে। তাহলে আমি এখানে 4 বিয়োগ 20 লিখলাম। তারপর নিচে হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। এই 2 থেকে 6, এখানে শ্রেণী ব্যক্তি কত, 4। 6 থেকে 10 শ্রেণী ব্যক্তি কত, 4। 10 থেকে 14 শ্রেণী ব্যক্তি 4। তাহলে এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তিটা আমাদের 4। তাহলে 4 থেকে 20 বিয়োগ করলে হয় -16, -16 ভাগ 4 তখন হচ্ছে -4। তাহলে এই হচ্ছে ধাপ বিচ্যুতি -4। পরেরটায় যাওয়ার দরকার নাই, দ্বিতীয়টায় আসো। এই দ্বিতীয়টার জন্য ধাপ বিচ্যুতি একই সূত্র। তাহলে এক্স আই দ্বিতীয়টার জন্য এক্স আই এর মান কত, এক্স আই যে দ্বিতীয়টার জন্য এক্স আই এর মান হচ্ছে 8। 2 নাম্বার ঘরের জন্য এক্স আই এর মান হচ্ছে 8। তাহলে আমি লিখলাম হচ্ছে 8 বিয়োগ এ, এ মানে কত, ওই যে আমরা ধরে নিয়েছিলাম 20, এ মানে হচ্ছে 20 ভাগ শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে আমার 4। তাহলে 8 বিয়োগ 20 মানে হচ্ছে 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে -12, -12 কে 4 দিয়ে করলে -3। তাহলে এই কারণে হচ্ছে -3। 3 নাম্বার ঘরের জন্য এক্স আই, এক্স আই এর মান হচ্ছে 12, 12 থেকে এ মানে হচ্ছে 20, 12 বিয়োগ 20 ভাগ 4। এইভাবে করে করে এই সবগুলি মান পাওয়া যায়। মনে করো আমি হচ্ছে এটার জন্য আসি, এই ঘরের জন্য। তাহলে এই ঘরের জন্য এক্স আই, এক্স আই মানে কত, দেখো এই সোজা 20, আবার এর মান কত 20। তাহলে 20 বিয়োগ 20 ভাগ 4। 20 থেকে 20 বিয়োগ করলে 0, 0 যে কোনো কিছুতে ভাগ করলে 0ই হয়, এই হচ্ছে 0। পরেরটা, এই ঘরের জন্য এক্স আই এর মান হচ্ছে 24। তাহলে এখানে হবে 24 বিয়োগ এক্স আই বিয়োগ এ, এর মান হচ্ছে 20, এর মান সবসময় ফিক্সড এক অঙ্কের জন্য, ভাগ হচ্ছে 4। 24 কে 20 দিয়ে ভাগ করলে, সরি 24 কে 20 বিয়োগ 4, 4 ভাগ 4 মানে 1, এই হচ্ছে 1। এইভাবে আমরা সবগুলির ধাপ বিচ্যুতি বের করব। ধাপ বিচ্যুতির পরেরটা হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি তোমাকে এখানে লিখে দিচ্ছে আসলে জিনিসটা কি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি মানে হচ্ছে এফআই ইন্টু ইউআই, অর্থাৎ এফআই কে ইউআই দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। এফআই গুণ ইউআই। তাহলে এফআই এর মান দেখো, প্রথম এই সারির জন্য এফআই এর মান হচ্ছে 1, আর ইউআই তো এখান থেকে বের করছো কত, -4। তাহলে এফআই আর ইউআই গুণ করলে কত হবে, -4 গুণ 1, -4। দ্বিতীয়টার জন্য এফআই এর মান হচ্ছে 9, ইউআই এর মান এখানে বের হয়েছিল -3। তাহলে এই 9 এর সাথে -3 গুণ করলে 3 9 -27। এই হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তাহলে এটার জন্য যদি আসো, এখানে গণসংখ্যা কত, এফআই হচ্ছে 52, ইউআই কত বেরিয়েছিল, ইউআই বেরিয়েছিল 0। তাহলে 52 আর 0 গুণ করলে হবে 0। এটার জন্য আসো, এফআই, এফআই এর মান হচ্ছে 3, ইউআই, ইউআই এর মানও বেরিয়েছিল 3, 3 আর 3 গুণ করলে হবে 9। আর এই ঘরটা কি, এই ঘরটা হচ্ছে সামেশন এফআই ইউআই। এভাবে একটু লিখলেও পারো, একটু না লিখলেও পারো, মানে এইটা কই থেকে আসছে, এটা আসছে এই সবগুলি যোগ করে। -4 এর সাথে -27 যোগ করবা, হয়ে যাবে -31। -31 এর সাথে -42 কত হয়, -31 -42, 2 আর 1 3, 4 3 7, -73। -73 এর সাথে আবার -47 যোগ করবা, ওটার সাথে 0 36 38 ক্যালকুলেটর দিয়ে সব যোগ করলে যোগফলটা আসে -37। এটাই হচ্ছে সামেশন এফআই ইউআই। এই চার্টটা তোমরা বুঝছো কিনা, এরপরে আমরা সূত্রে যাব। মানে এই যে সারির এই ঘরটা আমরা কিভাবে বানাবো এটা তোমরা বুঝছো কিনা, না বুঝলে মেসেজ দাও। মেসেজ মানে ইয়েতে আর কি, লিংকে। স্যার এর মান 20 কিভাবে আসলো বুঝি নাই, আনিশা। স্যার বুঝি নাই, বুঝি নাই।
কি বুঝো না এটা একটু বলো, কোনটা? মানে আনিশা বলছো এর মান 20 কিভাবে আসলো? এর মান 20 কিভাবে আসলো? তো অনেকবার বলছি, এটা হচ্ছে তুমি ধরে নিছো এর মান 20। এই যে বলছিলাম এখানে যেটা হচ্ছে মাঝামাঝি যে কোনো একটা মানকে আমি এ ধরে নিব, আমি এখানে 20 কে এ ধরে নিচ্ছি, এটা জাস্ট মন চাইছে ধরে নিবা। তোমার এখানে যতগুলি ঘর থাকবে এই ঘরের মাঝামাঝি একটা যে কোনো ঘরকে তুমি এ ধরে নিবা। এখানে তারা 20 কে ধরে নিছে, এটা সম্পূর্ণ ধরে নেয়া তোমার ইচ্ছা, তুমি 16 কেও ধরতে পারতা, কোনো সমস্যা নাই। যেহেতু আমি এখানে 20 ধরে নিছি, এখানে সব জায়গায় আমরা এখন এর মান 20 বসাবো আর কি এখানে। এই যে এটা প্রথমে একবার জাস্ট ধরে নেয়া। আচ্ছা, ধাপ বিচ্যুতি বুঝাই দিচ্ছি। এছাড়া আর কিছু ধাপ বিচ্যুতি ছাড়া বাকি কিছু বুঝার বাকি আছে কিনা কারো বলো। নুরি আক্তার, আবার একটু রিপিট, হ্যাঁ রিপিট করবো, কোনো সমস্যা নাই। ধাপ বিচ্যুতির লাইনটা ওকে। বেশি হিজিবিজি হয়ে গেছে না? আমি একদম প্রথম থেকে আবার রিপিট করতেছি, ধাপ বিচ্যুতিটা যারা বোঝো নাই ভালো করে বুঝে নিবা। ঠিক আছে, প্রথমে শ্রেণীব্যক্তি প্রশ্নে দেয়া আছে, আমরা হুবহু ওইভাবে লিখছি। মধ্যমান এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, এভাবে মধ্যমান বের করছি। গণসংখ্যা প্রশ্নে দেয়া আছে, আমরা হুবহু ওইভাবে লিখছি, যা দেয়া আছে যে 1 9 21 47, 1 9 21 47 এভাবে লেখা হয়েছে। আচ্ছা, এখন এইখানে মধ্যমানের মধ্যে যে কোনো একটা মানটাকে, যে মানটা আমার মাঝামাঝি থাকবে ওটাকে ধরে নেবো আমরা। এখানে 20টাকে মনে হয়েছে মাঝামাঝি আছে, আমি 20টাকে ধরে নিছি। তোমরা এরকম যে কোনো একটাকে ধরে নিবা, সমস্যা নেই। ওকে, ধাপ বিচ্যুতির এই সূত্রটা মুখস্থ করতে হবে। ধাপ বিচ্যুতির সূত্রটা, তাহলে সূত্রটা আমি লিখি, সূত্রটা কি? ইউআই সমান এক্সআই মাইনাস এ ভাগ এইচ। এই সূত্রটা মনে রাখবা। প্রথমে হচ্ছে আমার এই ঘরটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম ঘরের জন্য ধাপ বিচ্যুতি আমরা বের করবো, এই -4টা কিভাবে আসলো সেটা আমরা বের করে দেখবো। দেখো প্রথম ঘরের জন্য এক্সআই এর মান কত? তো তুমি এই যে এই ঘর বরাবর যাও, এক্সআই, এটাই তো এক্সআই, তাহলে এই ঘর বরাবর এক্সআই এর মান কত? 4। প্রথম ঘর বরাবর এক্সআই এর মানটা হচ্ছে 4। তাহলে প্রথম ঘরের জন্য আমি এখানে এক্সআই এর মান লিখলাম হচ্ছে 4। এর মান কত? এই এর মানটা কিন্তু প্রথম ঘর আর দ্বিতীয় ঘর নাই, সবার জন্য আমরা এর মান ধরে নেওয়া হয়েছে 20। 20কে আমরা এ ধরছি, তাহলে এখানে এর জায়গায় সব সময় 20 বসবে। তাহলে 4 বিয়োগ 20। পরে হচ্ছে এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটা 2 থেকে 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 6 থেকে 10 এর মধ্যে পার্থক্য 4, 10 থেকে 14 এর মধ্যে পার্থক্য 4, 14 থেকে 18 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4। এই যে যেটা পার্থক্য, এই পার্থক্যটা এখানে বসবে, এটাই হচ্ছে এইচ, 4। তাহলে 4 থেকে 20 বিয়োগ করলে -16, 16কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে -4। এটা হচ্ছে আমাদের প্রথম গড়ের জন্য বের করলাম। এইভাবে দ্বিতীয় গড় বের করবা, তৃতীয় গড় বের করবো। এখন আমরা চতুর্থ গড়টা আবার বের করি আমরা। চতুর্থ গড়ের জন্য এক্সআই এর মান কত? দেখো এক্সআই চতুর্থ গড়ে হচ্ছে 16। তাহলে চতুর্থ গড়ের জন্য হবে আমাদের এক্সআই এর মানটা হচ্ছে 16। চতুর্থ গড়ের জন্য এর মান কত? এর মান চতুর্থ গড়ার পঞ্চম গড় নাই, আমরা সবার জন্য এর মান ধরে নিয়েছি 20। তাহলে 16 বিয়োগ 20। এখানে ব্যবধান কত? 14 থেকে 18, ব্যবধান হচ্ছে 4, মানে সবার জন্য ব্যবধানটা সেম 4। তাহলে 16 থেকে 20 বিয়োগ করলে -4, -4কে 4 দিয়ে ভাগ করলে -1। তাহলে আমার চতুর্থ ঘরের জন্য এই ধাপ বিচ্যুতি হবে -1। এই ঘরের জন্য কত? এই ঘরের জন্য হচ্ছে এক্সআই কত? এই বরাবর দেখো এক্সআই এর মান হচ্ছে 20, আবার এর মানও তো 20। 20 বিয়োগ 20 ভাগ হচ্ছে 4, 0 ভাগ 4 মানে 0, এই হচ্ছে 0।
এই ঘরের জন্য যদি চিন্তা করি, এই দেখো এই এক্স আই, এই ঘর বরাবর এক্স আই এর মান হচ্ছে তাহলে 32, তাহলে এই হচ্ছে 32 বিয়োগ এ, এর মান তো সবার জন্য 20, এর মান 20 ডিভাইড বাই 4, তাহলে 32 থেকে 20 বিয়োগ করলে 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। এই হচ্ছে ধাপবিচ্যুতি 3। এখন বলো কারো ধাপবিচ্যুতিতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, মনসুর চৌধুরী একটা কোশ্চেন করছো, আনসার মিলবে কিনা। হ্যাঁ, এটা আনুমানিক ধরে নিলে তোমার আনসারের সাথে আরেকজনের আনসার মিলবে না, একটু কম বেশি হবে, এটা কোনো সমস্যা নাই। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের আনসার এক একজনের এক একটা হতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, গণসংখ্যা ধাপবিচ্যুতি বলতেছি, এই ধাপবিচ্যুতি পর্যন্ত বুঝছো কিনা। ইয়াসমিন খান পপি বুঝছো কিনা, জিয়াউদ্দিন জিয়া বুঝছো কিনা। আচ্ছা, এরপরে যদি এখন পর্যন্ত কেউ ধাপবিচ্যুতি জিনিসটা না বুঝে থাকো, সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে। ক্লাস শেষে, এখন না, ক্লাস শেষে কোনো অংশ যদি না বুঝে থাকো ক্লাস শেষে আবার মেসেজ দিবা। আর তোমাদের এই রেকর্ডটাও আমি গ্রুপে আবার দিয়ে দিব, এই রেকর্ডটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, ধাপবিচ্যুতির পরে যেটা ছিল গণসংখ্যা ধাপবিচ্যুতি। আচ্ছা, আবার একটা জিনিস বলতেছি, তোমরা কিন্তু পরীক্ষায় এই যে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটার আনসার এক একজনের এক এক রকম হতে পারে। কেউ আরেকজনের আনসার তোমার সাথে মিলে নাই দেখে তোমার নিজেরটা আবার কাইটা দিও না, এটার আনসার সবার সেম হবে না। এর মানের উপর ডিপেন্ড করে আনসার এক এক রকম হবে। কেউ যদি হচ্ছে 16 কে ধরতো, তার আনসার আরেক রকম হইতো, তবে তারটাও কারেক্ট তোমারটাও কারেক্ট। ওকে, এখন আসা হচ্ছে গণসংখ্যা ধাপবিচ্যুতি। গণসংখ্যা ধাপবিচ্যুতির পাশে কি লেখা আছে বলো তোমাকে। এফ আই ইউআই। এফ আই ইউআই মানে কি, এফ আই গুণ ইউআই, অর্থাৎ এফ আই এর সাথে ইউআই টা গুণ করতে হবে, আর কিচ্ছুই না। তাহলে প্রথম যে লাইনটা আছে, এই লাইনের জন্য এফ আই কত, এই দেখো, এই যে এটা হচ্ছে এফ আই। প্রথম লাইনের জন্য এফ আই হচ্ছে 1, এই প্রথম লাইনের জন্য ইউআই কত, প্রথম লাইনের জন্য ইউআই হচ্ছে -4। তাহলে 1 এর সাথে -4 গুণ করলে কত হয়, 4 একে 4। 2 নাম্বার লাইনের জন্য এফআই কত, 9। 2 নাম্বার লাইনের জন্য ইউআই কত, -3। 9 আর 3 গুণ করলে 27, যেহেতু সামনে একটা মাইনাস আছে, -27। 4 নাম্বার লাইনের জন্য এফআই কত, 47। 4 নাম্বার লাইনের জন্য ইউআই কত, -1। তাহলে 47-এর সাথে -1 গুণ করলে -47। 5 নাম্বার লাইনের জন্য এফআই হচ্ছে 52, কিন্তু ইউআইটা হচ্ছে আবার 0, 52 কে 0 দিয়ে গুণ করলে তো 0ই। এই লাইনের জন্য এফআই কত, 19। ইউআই কত, 2। 19 দুগুণে 38। লাস্ট লাইনের জন্য এফআই কত, 3। ইউআইও কত, 3। 3 আর 3 গুণ করলে 9। এরপর হচ্ছে এই সবগুলি এখন যোগ করবা, এই যে এই সবগুলি, সবগুলি এফআই ইউআই, -4 এর সাথে -27, -27 এর সাথে -42, এই সবগুলি যোগ করে করে 9 পর্যন্ত যোগ করবা। এই সবগুলি যোগ করলে যোগফল পাওয়া যাবে -37। এটাই হচ্ছে সামেশন অফ এফআই ইউআই, অর্থাৎ এফআই ইউআই এর যোগফল -37। আর এই গণসংখ্যা, সবগুলি গণসংখ্যা যোগ করবা, যোগ করলে সবগুলি গণসংখ্যা, এটাকে এন লিখতে পারো, এখানে এন সমান 188। আবার চাইলে এটাকে কেউ লিখতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই, কেন লিখতে পারো, কেউ লিখতে পারো, 188। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো।
হ্যাঁ ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। হ্যাঁ ওকে, আশা করি একটু এই পর্যন্ত বুঝছো। আচ্ছা, ও আচ্ছা, মেহজাবিন হিমি জিজ্ঞেস করছিলেন, আমি মেসেজটা দেখি না, এখন খেয়াল করলাম। ইউআই কি? ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির পাশে দেখো পিচ্ছি করে লেখা আছে ইউআই। অনেক সময় তোমাদের অনেকগুলি মেসেজ পড়ে গেলাম, অনেক মেসেজ এখানে স্কিপ করে ফেলি আসলে। লাস্ট নম্বরেরটাও গণসংখ্যা ধাপ বিচ্যুতি, সেটা এখন বলছি আবার। ওকে, আচ্ছা, আশা করি বুঝছো সবাই তোমরা। এখন যেটা কাজ, এটা হচ্ছে তোমাদের কাজ, আমার না। এটা হচ্ছে একটা সূত্র মুখস্থ করবা কষ্ট করে। কি সূত্র? এই গড় নির্ণয়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? আমি তো সূত্র পারি না। এক্স বার, এই এই যে চিহ্নটার নাম হচ্ছে বার বলি আমরা এটাকে, বার। সাধারণত গড় বোঝানোর জন্য বার চিহ্ন দেয়া হয় এটা। তাহলে এই এক্স বার সমান হচ্ছে এ প্লাস এ। কোনটা? ওই যে তুমি আনুমানিক যেটাকে ধরে নিয়েছিলে, যেমন এই যে 20, এটাই হচ্ছে এ। সূত্র আবার লিখবো এখানে, এক্স বার এ। পরে হচ্ছে, দেখো তোমরা যখন সাধারণ গড় নির্ণয় শিখছিলা, এখানে কি বলছিলাম? এফ আই এক্স আইটাকে এন দিয়ে ভাগ করে দিবা। আমি যেভাবে লিখে দিচ্ছিলাম, আমি এখানে লিখছিলাম না, উপরে লিখবা সামেশন অফ এফ আই এক্স আই, আর নিচে লিখবা এন। এখানে এন এর মান হচ্ছে 1 থেকে শুরু করে, বা ইকুয়াল 1 থেকে শুরু করে এন পর্যন্ত, বা কে পর্যন্ত, সমস্যা নেই, একই কথা। তাহলে সামেশন অফ এফ আই এক্স বাই এন, ওই জিনিসটা এখানে, এখানে তো আমরা এফ আই এক্স বাই বের করি না, আমরা বের করছি এফ আই ইউআই। এই যে এই ঘরটা কি, দেখো এফ আই ইউআই। তারা আর একটু মুছে দেই। তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে মার্কসের উপর ডিপেন্ড করে দুইটা ব্যাচ করে ফেলবো। যারা একটু ভালো নাম্বার পাবা তাদের একটু স্পেশাল ভালো বেশি ডিপলি পড়াবো, যারা মার্কস কম পাবা তাদের কিন্তু ফাঁকি দিব। আর সবাই ভালো করলে সবাই ভালো করে পড়াবো। আচ্ছা দেখো, তাহলে এই এক্স বার হচ্ছে, সূত্র হচ্ছে কি, এ প্লাস, উপরে লিখবো কলমের কালি শেষ কিনা, আচ্ছা না, আচ্ছা, এ প্লাস, উপরে লিখবো হচ্ছে আমরা সামেশন অফ এফ আই ইউআই। এই যে এটা এফ আই ইউআই, সামনে একটা সামেশন চিহ্ন দিবা। সামেশন চিহ্ন মানে হচ্ছে এই সবগুলির যোগফল, এটা যোগ এটা যোগ এটা 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 সবগুলো যোগ করে এখানে যেটা পেলাম, এটা হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই। তোমরা এখানে লিখে দিবা সামেশন অফ এফ আই ইউআই সমান -37। আর নিচে হচ্ছে এন, আগের মতোই নিচে হচ্ছে এন। সাথে একটা পার্থক্য হচ্ছে, শুধু একটা এইচ দিয়ে গুণ করবা। আগেরটা যেমন এইচ দিয়ে গুণ ছিল না, এখানে এইচ দিয়ে একটা গুণ করবা। তাহলে এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই, ভাগ হবে এন, গুণ হবে এইচ। এখন দেখো আমাদের যে এই অঙ্কটা করলাম, এর মান আমরা কত ধরে নিছিলাম? এর মান ধরে নিছিলাম 20, তাহলে আমরা লিখলাম 20 প্লাস সামেশন অফ এফ আই ইউআই কত বের হয়েছিল? সামেশন অফ এফ আই ইউআই বের হয়েছিল -37, লিখলাম -37। এন কত? এই যে এটা হচ্ছে এন, মানে সবগুলি গণসংখ্যা যোগ করে যেটা হবে সেটা হবে এন, আগেরটার মতোই। তাহলে এন হচ্ছে 188 ইন্টু এইচ। এইচ হচ্ছে ওই যে শ্রেণীর যে গ্যাপটা ছিল 4 করে ধরছিলাম আমরা, মানে এই যে এখানে 2 থেকে 6 4, 6 থেকে 10 4, 10 থেকে 14 4, 14 থেকে 18 4, এই 4টা হচ্ছে এইচ। আগে একবার বলছি, তাহলে এখানে লিখবো আমরা 4। তাহলে সমান হবে 20। দেখো এটা প্লাস আবার এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে থাকবে আমাদের মাইনাস। 37কে 4 দিয়ে গুণ করবা ক্যালকুলেটরে, ওইটাকে পুরো 188 দিয়ে ভাগ করবা। ভাগ করলে ভাগফল পাবা 0.79। 0.79, 20 থেকে 0.79 বিয়োগ করলে থাকে হচ্ছে 19.21। এটাই হচ্ছে আনসার। এখন তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, বাসায় তোমরা এই অঙ্কটা করবা। কিভাবে করবা? এই যে এর মান এখানে কত ধরছো? 20 না?
তোমরা সবাই অঙ্ক করবা এর মান 16 ধরে, বাসায় যখন করবা এর মান 16 ধরে করবা, সেম এখানে যেভাবে যেভাবে করছো ওইভাবে ওইভাবেই করবা আর কি, দেখবা আনসার কত আসে। এটা হচ্ছে হোমওয়ার্ক, এর মান 16 ধরে করে যেটা হবে সেটাই হবে আমাদের হোমওয়ার্ক। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা, এটা কারো সমস্যা আছে কিনা বলো দেখি। কেউ সমস্যা থাকলে মেসেজ দাও একটু। তোমরা 3-4 জন অলরেডি লিভ করে ফেলছো কেন? বুঝছো? বুঝে থাকলে বলো, না বুঝে থাকলেও বলো। বিশের বদলে 16 থাকবে, হ্যাঁ। তোমরা ধরে নেবা আর কি, বিশের জায়গায় 16 ধরে নেবা, এটা তো তোমাদের ধরে নেওয়ার ইচ্ছা, মানে যার যেটা ধরে নেবা আর কি। আচ্ছা গাণিতিক গড় বুঝাই দিব আবার, সমস্যা নাই। ওকে। উদাহরণ 7, এর মান 16 ধরে করা, এটা হচ্ছে হোমওয়ার্ক। তোমাকে বলি তোমরা সেম অঙ্কটাই করবা, এটাও করবা, গাণিতিক গড় দুইটা অঙ্কই হোমওয়ার্ক করবা। আর এর মধ্যে আমি যদি কোনো হোমওয়ার্ক আবার এমনি দিতে পারলাম গ্রুপে আমি দিয়ে দিব। আহ, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের এই যেটা কি বলে, উম, গাণিতিক গড়টা আমি আবার একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা অজীব রেখাতে আমি একটু তোমাদেরকে ভুল বলছিলাম, হ্যাঁ আমি অজীব রেখাটা তোমাদের একটু শেষ করে দিই, তাহলে আরেকবার একটু বলে দিই আজকে। আজকে বলবো না কালকে বলবো? এনার্জি আছে তোমাদের? আচ্ছা সবাই কালকের দিকে না, আচ্ছা ঠিক আছে তাহলে কালকে, ঠিক আছে কালকে বলবো না, সমস্যা নাই। মৌমি আজকে, আতাউল্লাহ আজকে, কালকে। হম। আচ্ছা শোনো, আজকে একটু 5 মিনিটে বলে ফেলি, তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কালকে আবার বলে দিব। ওকে। খেয়াল করো অজীব রেখার ক্ষেত্রে যে ব্যাপারটা আমি একটু বলছিলাম, যে প্রাপ্ত নম্বরের যে শ্রেণী ব্যবধানটা দেয়া থাকবে, গণসংখ্যা দেয়া থাকবে, ক্রমযোজিত গণসংখ্যা দেয়া থাকবে। ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করবো, এই তিনটা দিয়ে আমরা একটা অজীব রেখা করব। এখন আমরা ঝামেলা বলছিলাম হচ্ছে ছক কাগজের কোন পাশে কি নিব আসলে। আমি বলছিলাম গণসংখ্যাটা নেওয়ার জন্য, অন্য দুইটার ক্ষেত্রে গণসংখ্যা হবে, কিন্তু অজীব রেখার ক্ষেত্রে এই যে জায়গাটা আছে, এদিকে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। আর এই পাশে কি হবে, এই পাশে হবে আমাদের শ্রেণীর সর্বোচ্চ মানগুলি। যেমন দেখো এই যে যে প্রাপ্ত নম্বরের ব্যবধানটা আছে না, এই যেটা প্রথম শ্রেণী 1 থেকে 10, এই 1 থেকে 10-এর মধ্যে সর্বোচ্চ মান কত? 10। 11 থেকে 20-এর মধ্যে সর্বোচ্চ মান কত? 20, 30, 40, 50। নিচের ঘরে এইগুলি বসবে। প্রথমে 10 ঘর বাদ দিয়ে এসে 10, সরি প্রতি 5 এককে আমরা হচ্ছে 1 ঘর সমান 2 একক ধরবো। তাহলে আমরা 5 ঘর আসবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘরে 10, আরো 5 ঘর গেলে আরো 10, মানে 20, 30, 40, 50। অর্থাৎ উপরে হবে ক্রমযোজিত গণসংখ্যা, আর নিচে হবে এই শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান। নিচে এই লাইনে লিখবা শ্রেণী
ব্যবধানের সর্বোচ্চ মান। তাহলে এখন দেখো এটার জন্য শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান কত? 10। আমি বসালাম 10, পরেরটায় 20, 30, 40 বসালাম। এখন যখন শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ মান হচ্ছে 10, এই 10-এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা কত? 8। তাহলে আমি 10-এর জন্য 8 গেলাম। প্রতি এক বাহু সমান 2 একক, তাহলে 4 বাহু গেলে 8 একক হয়ে যাবে, তাহলে এই 4 গেলাম। পরে যখন সর্বোচ্চ মান 20, তখন ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20। তাহলে 20-এর জন্য 10 ঘর যেতে হবে, 10 ঘর গেলাম। উপরের দিকেও 10 ঘর যেতে হবে, এখানে একটা গোল্লা দিয়ে দিলাম। পরেরটা সর্বোচ্চ মান 30, 30টার জন্য ডান দিকে 15 ঘর যেতে হবে, 10, এই যে এখানে হচ্ছে 15 ঘর। 30-এর জন্য সর্বোচ্চ মানটা কত? 30-এর জন্য সরি ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 35, তাহলে 35-এর জন্য যেতে হবে 7.5 ঘর, 17.5 ঘর। তাহলে এইখান থেকে 5, 10, 15, 16, 17, 17.5 এই মাঝখান বরাবর। পরেরটা সর্বোচ্চ মান 40, পরেরটা দেখো এখানে সর্বোচ্চ মান হচ্ছে 40, এই 40-এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 53, তাহলে 40-এর জন্য 20 ঘর যাব। তাহলে 53-এর জন্য কয় ঘর যাব? 53-এর অর্ধেক, 53-এর অর্ধেক কত? 51.5, তাহলে সরি 53 অর্ধেক হচ্ছে 25, 26.5, 5, 10, 15, 20, 25, 26, 26.5। পরেরটা সর্বোচ্চ মান হচ্ছে 50, 50-এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 60, তাহলে 50-এর জন্য 25 ঘরের দিকে আর 60-এর জন্য 30 ঘর উপরের দিকে, এইগুলা পেলাম। পরে এই সবগুলি গুলা এখান থেকে যোগ করে দিলাম, দিয়ে এই লাস্টটা একদম নিচের দিকে এক জায়গায় মিলাই দিলাম, শেষ। এটুকুই। যদি না বুঝে থাকো কালকে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে, তোমরা বুঝছো না, কালকে একটা ম্যাথ করে বুঝাই দেবো, একটু সময় নিয়ে তাহলে বুঝাই দেবো, 20-10-15 মিনিট সময় নিয়ে বুঝাই দেবো। এখন হচ্ছে তোমরা কি বলো, যারা হচ্ছে তোমার কি বলে তোমাদের ক্লাস এমনিতে এখন শেষ। হুম, তোমরা এখন চাইলে হচ্ছে ক্লাস থেকে লিভ দিতে পারো। আর ওই যে একটা টপিক কোনটা যেন আমরা বুঝাই দিতে বলছিলে একটু আগে, উম, গাণিতিক গড় মনে হয়, সাধারণ গড় যেটা গাণিতিক গড়। গাণিতিক গড় যারা বুঝো নাই তারা শুধু ক্লাসে থাকতে পারো, আর বাকিরা চাইলে তোমরা এখন চলে যেতে পারো, সমস্যা নাই। তবে আমাকে সবাই কিন্তু এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা আজকে ক্লাসে কে কে ছিলাম, সে কে কে ছিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। যারা গাণিতিক গড় বুঝো নাই তারা থাকো, বাকিরা চলে যেতে পারো। আমাদের 1 মিনিটের জন্য মাইক্রোফোন অন করে দিলাম, কারো কিছু বলার থাকলে বলতে পারো। গ্রুপ টেক্সট না পার্সোনাল টেক্সট? হোয়াটসঅ্যাপে আমার পার্সোনালি মেসেজ দিবা। স্যার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক আপাতত এই দুটো উদাহরণে, আর যদি হোমওয়ার্ক দেয় আমি বলে দিব। জি আচ্ছা স্যার। স্যার কালকে ক্লাস করার সময়? এই টাইমে হবে, জানাই দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। এনার্জি বুঝছস নি? और कोणता है नाही सांगते তোর লাগান পাগল নি আমি। আমি আছি ইয়ে খাম
আচ্ছা তাহলে তোমাদের গাণিতিক গড়টা বুঝাই দিব না? আচ্ছা দেখো, গাণিতিক গড় হচ্ছে একদম ছোট্ট একটা জিনিস। মুছে দেখি যে ঠিক হয়ে গেছে। খেয়াল করো, নিচের কোন একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে এই যে একটা নম্বরের লিস্ট দিছে, এটা দিয়ে গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। লেখা বোঝা যায়? দেখা যাচ্ছে? জি না স্যার, লেখা বোঝা যান না। লেখা বলতে বই শেয়ার করছি, বোঝা যায় না? বুঝা যায়, বুঝা যায়। জি স্যার, বোঝা যায়। জি স্যার, বোঝা যাচ্ছে। এখন একটু বড় করে দিছি আরো। বুঝা যাচ্ছে। ওকে ওকে, কথা বলো না। হ্যাঁ দেখো, এই যে শ্রেণীব্যক্তিটা, এই শ্রেণীব্যক্তি এটা তো তোমাদের প্রশ্নে সরাসরি দেয়াই আছে। এই শ্রেণীব্যক্তি দেয়া আছে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, এটা এখানে লেখা আছে। এরপর হচ্ছে শ্রেণীর মধ্যমান, এটা তুমি লেখবা শ্রেণীর মধ্যমান, লেখে গড়টা খালি রাখবা প্রথমে। এরপরে লেখবা গণসংখ্যা। গণসংখ্যাটা দেখো এই যে প্রশ্নে দেয়া আছে 5, 10, 15, 20, 30, 16, 4। পাইছো গণসংখ্যা? তাহলে এই ঘরে গণসংখ্যা লিখলাম। এখন এই মধ্যমানটা আমরা কেমনে বের করব? এই মধ্যমানটা আমরা বের করব, এটা আর এটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 29.5। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 39.5। এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 49.5। তাহলে এইভাবে সবগুলি মধ্যমান বের করতে পারবো। এই মধ্যমানটাকে প্রকাশ করে xi দিয়ে। কি দিয়ে লেখে? এই যেখানে ছোট করে লেখছে xi। তাহলে এই শ্রেণী মধ্যমানের ডান পাশে আমরা xi লিখে দিব। আর গণসংখ্যাটাকে কি দিয়ে প্রকাশ করে? fi দিয়ে। গণসংখ্যাটাকে প্রকাশ করে কি দিয়ে? fi দিয়ে। শ্রেণীর মধ্যমানও আছে তোমার কাছে, আর কি আছে এখানে? গণসংখ্যাও আছে দেখো তোমার কাছে। তাহলে এই শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা, এইখানে কি লিখছে? fi xi, মানে বলতেছে fi এর সাথে xi গুণ করার জন্য। তাহলে এই fi কত এখানে? 5, xi কত? 29.5। তাহলে ক্যালকুলেটর দিয়ে এই 5 এর সাথে 29.5 গুণ করবা। গুণ করলে দেখবা হয় 147.5। এটা বসবে এখানে। fi গুণ xi সমান হচ্ছে 147.5। আবার পরের লাইনের জন্য fi হচ্ছে 10, xi হচ্ছে 39.5। তাহলে 10 এর সাথে 39.5 গুণ করলে কত হয়? 395। এই সবগুলি এটার সাথে এটা গুণ করবা, 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 এটা। এখন এই সবগুলি যোগ করবা, 5, 10, 15, 20, 30, 16, 4, এই সবগুলি যোগ করবা। যোগ করে যেটা পাবা সেটাই হবে n। এই সবগুলি যোগ করে পাওয়া যায় 100, এই জন্য n সমান হচ্ছে 100। আর এই সবগুলি যোগ করবা, যোগ করে যেটা পাবা সেটাই হচ্ছে এটা 6190। এটার নাম হচ্ছে যোগ করা, মানে সামেশন চিহ্ন দেয়া। কারে যোগ করছো তুমি? এই fi আর xi রে। এই জন্য সামেশনের পরে লিখবা fi xi। এটার মান কত? 6190। এটার মান হচ্ছে 6190। এখন গড় বের করা। হ্যাঁ হ্যাঁ বলো। শূন্য এটা কি তা? 6090 বাদে দশমিক দিয়ে শূন্য দিছে, দশমিকের পরে শূন্য দেয়া না দেয়া কোনো সমস্যা নেই।
এটা তো দেওয়া লাগবো না আমরা। না, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তুই দশমিকের বুঝলি শূন্যের কোনো দাম নাই, দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে ফেলছো, এরপরে গরুর মাংস এনে দিলে লাভ আছে? জি না। লাভ নাই। এরকম হচ্ছে তোমার এই 6190 এর পরে দশমিক আছে, দশমিকের পরে শূন্য থাকলেও কোনো লাভ নাই। আবার যদি হচ্ছে দই এনে দেয় তাহলে লাভ আছে না? জি হাত দিয়ে ফেলে তো দই খাওয়া যাবে না, খাওয়া যাবে না? জি খাওয়া যাবে। এরকম দশমিকের পরে শূন্য না থাকা যদি অন্য কিছু থাকতো আবার, তাইলে ওইটার দাম থাকতো। যদি 2 3 4 5 থাকতো তাহলে ওটার দাম থাকতো। ঠিক আছে? জি স্যার বুঝছি। ওকে। এখন তাহলে নির্ণয় গাণিতিক গড়, তাহলে নির্ণয় গাণিতিক গড় কি হবে? গাণিতিক গড় হচ্ছে 1/n ইন্টু সামেশন অফ এফ আই এক্স। এটা এইভাবেও লিখতে পারো, না লিখে আমি বলছিলাম তোমাদেরকে এইভাবে একটা টান দিবা, এই টান দিবা, উপরে লিখবা সামেশন এফ আই এক্স আই আর নিচে লিখবা এন। এখন এখানে আই সমান 1 থেকে কে পর্যন্ত এভাবে লিখতে পারো, এটা না লিখলেও সমস্যা নাই। আই এর মান হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এনটাকে এন যে কথা, কে একই কথা, কে মানে কত 100 আর কি, এই 100 পর্যন্ত। তাহলে সামেশন অফ এফ আই এক্স আইটা কত? 6190। তাহলে পরের লাইনে উপরে লিখবা 6190। এন এর মান কত? এন এর মান হচ্ছে 100, তাহলে নিচে লিখবা 100। তো 6190 কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 61.90। এটাই হচ্ছে আনসার। শেষ। বুঝছো না? কনফিউশন আছে? বুঝছি স্যার। গুড। তাহলে থাকুক আজকে এই পর্যন্ত। জি স্যার। এখনো যদি কেউ কোনো সমস্যা মনে করো, না বুঝো, আচ্ছা আমাকে স্যার। মেসেজ দিবা, সমস্যা নেই। স্যার হোমওয়ার্ক কি থা? হোমওয়ার্ক হচ্ছে তোমাদের ওই যে দুটো উদাহরণ দিছে, ওই দুটো উদাহরণ 7 আর 8 নাকি স্যার উদাহরণ? 7 আর 8 উদাহরণ দুটা। তবে 8 নাম্বারটা তোমরা এ এর মান 16 16 ধরে করবা। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। রাত আসসালামু আলাইকুম। দামান কও? ভালো আছো? দিলেন দাসকে? ইয়া মুরাদ। না বইছেন বইছেন আমি রাইট কে এনাই। তোমরা সবাই লিভ নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।